নমস্কার। প্রতি বছরের মতোই আমরা আজকেও আমাদের দক্ষিণের বারান্দা নিয়ে হাজির হয়েছি আসানসোল চর্যাপদ। যদিও আমাদের এই দক্ষিণের বারান্দা আমরা বাইরে কোথাও করে থাকি, কিন্তু এই বছর পরিস্থিতির কারণে এই দক্ষিণের বারান্দাকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের মধ্যে নিয়ে আসতে চাই। কিন্তু এবছর পরিস্থিতির চাপে আমরা কোনো মহলা কোনো একসাথে জমায়েত করে কোনো রকম কোনো আলোচনা করতে না পেরে একেবারেই নিজের নিজের মতো করে এই বারান্দাকে সাজাতে চলেছি। শুনেছি শান্তিনিকেতনে রবি ঠাকুরের সময় তিনি যখন বেঁচে ছিলেন তখন ওনার জন্মদিনটা পালন করা হতো পয়লা বৈশাখ। কারণ কিছু না, প্রচন্ড গরম, যে কারণে আশ্রমের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেওয়া হতো বাড়ি। আমরাও সেরকম অন্য একটি দিন বেছে নিই, তবে আমাদের কারণটা একটু অন্য। আমরা আসলে ওই 25শে বৈশাখের দিনে অন্যদের অনুষ্ঠান, অন্যদের কাজ, এইগুলো উপভোগ করতে বেশি ভালোবাসি। তাই জন্য আজকে আমাদের দক্ষিণের বারান্দা। শুরুতেই ছোটদের চর্যাপদের ঈশার গলায় এই গানটি। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চির নূতনের দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। এবারে ক্যামেলিয়া। না, এই ক্যামেলিয়া রবীন্দ্রনাথের সেই ক্যামেলিয়া নয়। এ হচ্ছে আমাদের চর্যাপদের ক্যামেলিয়া, যাকে আমরা তোরসা বলে জানি। প্রতিদিনই কেমন বিকেল বেলাগুলো বৃষ্টি হচ্ছে না, সেরকমই একদিন বিকেল বেলায় ও যখন মাথায় এলো দক্ষিণের বারান্দা হবে, ও ঠিক করে ফেললো এই নাচটা করবে। বাড়ির বাগানে ওর এই প্রকৃতি পুজো। এখন দক্ষিণের বারান্দায় ক্যামেলিয়া সেন। বাদল দিনে পাগল আমার মন যে
জুটে যত মাতাল জুটে আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে জানা চাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কথা পাই গো জানা চাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কোথা পাই গো পাবো না আমরি অসম্ভবে পায়ে মাথা কুটে পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। দক্ষিণের বারান্দায় এবার রাজেশ পাত্রর নিবেদন। আমরা প্রত্যেকেই অতীতের কথা, পুরনো কথা ভাবতে খুব ভালোবাসি, অতীতের গন্ধ মেখে থাকতে ভালোবাসি। আর সেই অতীত যখন আমাদের সামনে হঠাৎ চলে আসে, তখন এখন রবীন্দ্রনাথের হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেরা খুলে আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, এক সময় আঙ্গুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। আকাশের দিকে তাকিয়েই সে শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। চর্যাপদের প্রথম দিন থেকেই যে মানুষটি আমাদের সাথে, এবার তার গান, তার গলায় নেমে এসেছে দিনের আলোতেও রাতের কথা। আসলে আমরা সবাই এই মুহূর্তে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে দিন হোক রাত হোক, আমাদের সবার চিন্তা ভাবনা একটাই, কখন প্রিয়জনদের, কখন কাছের জনদের কাছে যাব, কাছে পাবো, তার অপেক্ষায় আমরা সবাই রয়েছি। তাই জন্যেই এখন দক্ষিণের বারান্দায় শ্রীমতী পৃথা চ্যাটার্জি এই গানটি আমাদের জন্য পাঠিয়েছেন। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি, জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে।
এখন সময় হলো তোমার কাছে আপনাকে যে আনি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধ করা তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। আমরা যখন বড় হতে থাকি আমাদের মধ্য থেকে যেন সাহসগুলো কোথায় হারিয়ে যায়। কি ভালো হতো যদি আমরা সবাই রবি ঠাকুরের সেই বীর পুরুষের মতো সাহস নিয়ে লড়ার কথা ভাবতে পারতাম। এখন সেই কথা নিয়ে অর্ণেশ গুপ্তর কণ্ঠে এই কবিতাটি দক্ষিণের বারান্দায়। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টপ্প গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন চোরা দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চায়, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ ইলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনো খানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ছাকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে, তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে।
কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। রবীন্দ্রনাথের ঈশ্বর আর আমাদের ঈশ্বরের মধ্যে আকাশ জমিন ফারাক। কারণ রবি ঠাকুরের ঈশ্বর আকাশে থাকেন না, থাকেন জমিনে। তিনি প্রতিটা মানুষের মধ্যে ঈশ্বরের কথা বলেছেন। ঈশ্বরের সাথেও কথা বলাটা যেন ভীষণ কাছের মানুষের সাথে কথা বলা। আর লিখে ফেলেছেন অজস্র পূজা পর্যায়ের গান। তারই মধ্যে একটা পূজা পর্যায়ের গান নিয়ে আমাদের দক্ষিণের বারান্দায় পরবর্তী নিবেদন, সমৃদ্ধি ও শতাব্দী নন্দী। ও হ্যাঁ, বলে রাখা ভালো, এরা কিন্তু সম্পর্কে মা ও মেয়ে। তোমারি দেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে। আমার প্রাণ তোমারে দান, তুমি ধন্য ধন্য হে।
একটা বন্দি জীবন কাটাচ্ছি, কিন্তু এই বন্দি জীবন তো আমাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য, একটা সুস্থ পৃথিবী, একটা মুক্ত পৃথিবীতে যাতে সুন্দরভাবে নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, তার জন্যই তো। অথচ প্রত্যেকেই যেন ওই খোলা আকাশের দিকে তাকিয়ে থাকি, কবে ওই পাখির মতো উড়ে যাব, কবে বাঁধন ছাড়া হব। বাঁধন ছাড়া সেই পাখির কথা, সেই বাঁধন ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা নিয়ে অনুষ্কা দে এই দক্ষিণের বারান্দায় আজকে একটি নাচ পাঠিয়েছে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাঁধন বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফিরে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে, হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে। বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। দক্ষিণের বারান্দায় এবারের নিবেদন লিপিকা কাব্যগ্রন্থ থেকে। আমরা অনেকেই এটি ছোটবেলায় পাঠ্য বইয়ে পড়েছি। রাজা যখন অন্যায় করেন, রাষ্ট্র তখন ক্ষমতার ভয় দেখায়, কণ্ঠরোধ করতে চায়, সেই সময় কিন্তু কিছু জন আছেন যারা প্রতিবাদের সুরে গর্জে ওঠে, ঠিক যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বিদূষক। এখন চর্যাপদের মাতনের নিবেদন। কাঞ্চীর রাজা কর্নার জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনে, হাতির দাঁতে আর সোনা মানিকে হাতি বোঝাই হলো। দেশে ফেরবার পথে বালেশ্বরের মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সাথে কার যুদ্ধ? তারা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চীর। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের জিত, কাঞ্চীর হার। মন্ত্রীর মুখ গম্ভীর হলো, রাজার চক্ষু রক্তবর্ণ। বিদূষক হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন, তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বললে, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চীর রাজাকে কোনোদিন যেন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সন্ধেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো, প্রণাম করে বললে, মহারাজ, শ্রীগাল কুকুর ছাড়া এই গ্রামে কারো মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললে, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। রাজা বললেন, কেন? বিদূষক বললে,
আমি মারতেও পারি নে, কাটতেও পারি নে। বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। নমস্কার, ওরা ঠাকুর কুমার পাড়ার গুরু গাড়ি বাজাই করে গাড়ি চালে বংশমতা আমরা দেখার নাগা আর বসে দিস কুবারে মুন্সিগঞ্জে পদ্মা পারে জিনিসপত্র গ্রামে মানুষ বাঁচে কেনে কতগুলো মিষ্টির কোনা জামাগুলো সে বলে মিষ্টি এবার নকশে কাটা হাতি গোলা মিলিয়ে হাতে হাত থেকে ছেঁকে হাতা বসি গোলা একো ঘুরে মাছি যত বেড়ে ঘুরে ঘুরে লাঠি লখাবে আলু খেতে কাশিবে দোকানে মুখে পড়ে বাবা ছেলে শানে খাতে জল দিয়ে সাঁতার কাটে। দক্ষিণের বারান্দায় এখন ছোটদের চর্যাপদের ঐশীর উপস্থাপনা। যদিও ঐশী কিন্তু আর খুব ছোট নেই, ও এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের গানগুলির মধ্যে সুরফাক তালের এই গানটি নৃত্যশিল্পীদের অত্যন্ত প্রিয়। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি
দক্ষিণের বারান্দায় এবার সহজ পাঠ। যে সহজ পাঠ লিখতে রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বেশি সময় নিয়েছিলেন, কারণ তিনি শিশু মনস্তত্ত্ব নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন। এখন ছোটদের চর্যাপদের অংশুমানের কণ্ঠে এই নিবেদন। নমস্কার। ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানটিতে, তালবন তারি চারি ভিতে, বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে। বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। পথের ধারিতে একখানে হরিমুদি বসেছে দোকানে, চাল ডাল বেচে তেল নুন, খয়ের সুপারি বেচে চুন। ঢেকি পেতে ধান ভানে বুড়ি, খোলা পেতে ভাজে খই মুড়ি। বিধু গয়লানি মায়ে পই, সকাল বেলায় গরু দই। আঙ্গিনায় কানায় বলায়, রাশি করে সরিষা কলায়। বড় বউ মেজ বউ মিলে ঘুটে দেয় ঘরের পাঁচিলে। নমস্কার। ছোটরা তো সবসময় চঞ্চল, তারা সবসময় চঞ্চলতার কথা বলে। সেরকমই কিছু চঞ্চলতার কথা নিয়ে খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে, কোথায় লুকিয়ে থাকে রে আমাদের। খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে। ছুটল বেগে ফাগুন হাওয়া, কোন খেপামির নেশায় পাওয়া। ছুটল বেগে ফাগুন হাওয়া, কোন খেপামির নেশায় পাওয়া। ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে গেল সূর্য তারাকে, ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে গেল সূর্য তারাকে। আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে, কোথায় লুকিয়ে থাকে রে আমাদের। খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে। কোন খেপামির তালে নাচে পাগল ছাগল নিয়ে, সেই তালে যে পা ফেলে যায় রইতে নারী স্থির। কোন খেপামির তালে নাচে পাগল ছাগল নিয়ে, সেই তালে যে পা ফেলে যায় রইতে নারী স্থির। চল রে সোজা ফেল রে পূজা, রেখে দে তোর রাস্তা খোঁজা। চল রে সোজা ফেল রে পূজা, রেখে দে তোর রাস্তা খোঁজা। চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে। আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে, কোথায় লুকিয়ে থাকে রে আমাদের। খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে। রবি ঠাকুরের ঈশ্বরের কাছে প্রার্থনা আর আমাদের সাধারণ মানুষের ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্যে আকাশ পাতাল ফারাক। তিনি কখনোই চাননি বিপদকে এড়িয়ে যেতে, সবসময় চেয়েছেন সেই বিপদের সম্মুখীন হয়ে বিপদকে পেরিয়ে যেতে। আর তাই সেই প্রার্থনা, সেই কথা নিয়ে এখন চর্যাপদের দক্ষিণের বারান্দায় অদ্রিজ ঘটকের কণ্ঠে এই কবিতা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মত্যাগ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শপথি যেন রয়। আমার ভার লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে, তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা। তোমারে যেন না করি সংশয়। নমস্কার। এবার দক্ষিণের বারান্দায় চর্যাপদের অদ্রিকা চক্রবর্তী একটি নাচ। অদ্রিকা।
চর্যাপদের অভিভাবকেরা আমাদের সাথে চর্যাপদের নানা কর্মকাণ্ডে জড়িয়ে থাকেন। অনিন্দিতাদিকে আসানসোলের একজন গুণী নাট্যশিল্পী, একজন বাচিক শিল্পী হিসেবে অনেকেই চেনেন। ছোটদের চর্যাপদের অনিন্দ এবং অনিরুদ্ধর মা অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই কবিতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চির তরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাঁই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে আয় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। লকডাউনের এই সময় আমাদের সবারই মন প্রকৃতির সাথে মিশে যেতে চায়, কিন্তু শারীরিকভাবে বেরোতে না পারলেও মনকে প্রকৃতির সাথে মিশিয়ে দিতে তো কোনো দোষ নেই। তাই চর্যাপদের দক্ষিণের বারান্দায় অরুণিমা চট্টোপাধ্যায়ের এই উপস্থাপনা। সমীরণে
শিরোনামে অনেক কবিতা, একই সুরে অনেক গান। আর তাই এখন চর্যাপদের দক্ষিণের বারান্দায় এখনকার নিবেদন, প্রশ্ন, ছোটদের চর্যাপদের অনিন্দ আর চর্যাপদে একেবারেই একজন নতুন সদস্য বুদ্ধদেব রায়, সেও চেষ্টা করেছে এই কবিতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেল মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? রবীন্দ্রনাথের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ ও বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? দক্ষিণের বারান্দায় এবার চর্যাপদের রুদ্রপ্রসাদ চক্রবর্তীর উপস্থাপনা। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, সাহিত্য, গল্প, ছবি এই সবের জনপ্রিয়তা দিগন্ত বিস্তৃত। ঠিক তেমনি তার লেখা চিঠিপত্রগুলো কিন্তু আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। আর তাই এখন ছিন্ন পত্রাবলী থেকে এই উপস্থাপনা। আসুন দেখি রবীন্দ্রনাথ ঠাকুর কেমন তার দুরবস্থাতেও পরিহাস, মজা করতে পারেন। তাই হয়তো তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। দার্জিলিং, সেপ্টেম্বর 1887। এই তো দার্জিলিং এসে পড়লুম। পথে বেলি খুব ভালো রকম বিহেভ করেছে, বড় একটা কাঁদেনি, খুব চেঁচামেচি গোলমালও করেছে, উলুও দিয়েছে, হাতও ঘুরিয়েছে এবং পাখিকে ডেকেছে, যদিও পাখি কোথায় দেখতে পাওয়া গেল না। সারা ঘাটে স্টিমারে উঠবার সময় মহাহাঙ্গাম। রাত্রি 10টা, জিনিসপত্র সহস্র, কুলি গোটা কতক, মেয়ে মানুষ 5টা এবং পুরুষ মানুষ 1টি মাত্র। নদী পেরিয়ে একটি ছোট রেলগাড়িতে ওঠা গেল, তাতে 4টে করে শয্যা। আমরা মাখন শুদ্ধ 6টা মনীষী। মেয়েদের এবং অন্যান্য জিনিসপত্র লেডিস কম্পার্টমেন্টে তোলা গেল। না, কথাটা শুনতে যত সংক্ষেপ হলো, কাজটা ঠিক তেমনটা হয়নি। ডাকাডাকি, হাঁকাহাঁকি, ছোটাছুটি নিতান্ত অল্প হয়নি। তবু দিদি বলেন আমি নাকি কিছুই করিনি। অর্থাৎ আমার মতো ডাগর পুরুষ মানুষের পক্ষে 5 জন মেয়ে নিয়ে এর চেয়ে বেশি ডাকাডাকি, হাঁকাহাঁকি এবং ছুটোছুটি করা উচিত ছিল। মাঝে মাঝে যেখানে সেখানে নেবে হিন্দুস্তানি বলিতে প্ল্যাটফর্মময় দাপিয়ে বেড়ানো উচিত ছিল। অর্থাৎ একখান আস্ত মানুষ একেবারে আস্ত রকম খেপলে যেরকমটা হয়, সেই প্রকার মূর্তি ধারণ করলে ঠিক পুরুষ মানুষের উপযুক্ত হতো। আমার ঠান্ডা ভাব দেখে দিদি নিতান্ত ডিসঅ্যাপয়েন্টেড। এই দুদিনে
আমি এত বাক্স খুলেছি এবং এত বন্ধ করেছি এবং বেঞ্চের নিচে ঠেলে গুঁজেছি এবং মুক্ত স্থান থেকে টেনে বের করেছি। এত বাক্স এবং পুটুলির পিছনে আমি ফিরেছি এবং এত বাক্স এবং পুটুলি আমার পিছনে অভিশাপের মতো ফিরেছে। এত হারিয়েছে এবং এত ফের পাওয়া গেছে এবং এত পাওয়া যায়নি এবং পাওয়ার জন্য এত চেষ্টা করা গেছে এবং যাচ্ছে যে কোনো 26 বৎসর বয়সের ভদ্র সন্তানের অদৃষ্টে এমনটা ঘটেনি। আমার ঠিক বাক্স ফোবিয়া হয়েছে। বাক্স দেখলে আমার দাঁতে দাঁত লাগে। যখন চারিদিকে চেয়ে দিকে বাক্স, কেবলই বাক্স, ছোট বড় মাঝারি হালকা এবং ভারী, কাঠের এবং টিনের এবং পশুচর্মের এবং কাপড়ের, নিচে একটা উপরে একটা পাশে একটা পিছনে একটা, তখন আমার ডাকাডাকি হাঁকাহাঁকি এবং ছুটোছুটি করবার স্বাভাবিক শক্তি একেবারে চলে যায় এবং তখন আমার শূন্য দৃষ্টি, শুষ্ক মুখ এবং দীনভাব দেখলে নিতান্ত কাপুরুষের মতো বোধ হয়। অতএব আমার সম্বন্ধে নদিদির যা মত দাঁড়িয়েছে তা ঠিক। আমি বিবিধ বিচিত্র মূর্তি বাক্সের মধ্যে পড়ে কিরকম হয়ে গিয়েছিল। সুরেনকে বলিস আমার এই অবস্থার একটা ছবি আঁকতে। যাক, তারপরে আমি আর একটা গাড়িতে গিয়ে শুলো। সে গাড়িতে আর দুটি বাঙালি ছিলেন। তারা ঢাকা থেকে আসছেন। দেখে কেমন ঢাকাই বলে মনে হয়। তাদের মধ্যে একজনের মাথাটাকে প্রায় পরিপূর্ণ এবং ভাষা অত্যন্ত বাঁকা। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার পিতা দার্জিলিং এ ছিল? লক্ষ্মী থাকলে এর যথোচিত উত্তর দিতে পারত। সে হয়তো বলতো তিনি দার্জিলিং এ ছিল, কিন্তু তখন দার্জিলিং বড় ঠান্ডা ছিলেন বলে তিনি বাড়ি ফিরে গেছেন। আমার উপস্থিত মতো এরকম বাংলা জোগালো না। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ক্রমাগত সরলার উচ্ছ্বাস শক্তি। উমা, কি চমৎকার, কি আশ্চর্য, কি সুন্দর! কেবলই আমাকে ঠেলে আর বলে, রইয়ামা দেখো দেখো দেখো। কি করি? যা দেখায় তা দেখতে হয়। কখনো বা গাছ, কখনো বা মেয়ে, কখনো বা একটা দুর্জয় খাঁদা নাকওয়ালা পাহাড়ি মেয়ে, কখনো বা এমন কত কি যা দেখতে না দেখতেই গাড়ি চলে যাচ্ছে এবং সরলা দুঃখ করছে যে রইয়ামা দেখতে পেল না, রইয়ামা দেখতে পেল না। কিন্তু তার জন্য রবিয়ামা কিছুমাত্র দুঃখিত নয়। গাড়ি চলতে লাগলো, বেলি ঘুমোতে লাগলো। বন, পাহাড়, পর্বত, ঝর্ণা, মেঘ এবং বিস্তর খাদা নাক এবং বাঁকা চোখ দেখা দিতে লাগলো। ক্রমে ঠান্ডা, তারপরে মেঘ, তারপরে দিদির সর্দি, তারপরে বড় দিদির হাঁচি, তারপরে শাল, কম্বল, বালাপোষ, মোটা মোজা, পা কনকন, হাত পা ঠান্ডা, মুখ নীল, গলা ভার ভার এবং ঠিক তারপরেই দার্জিলিং। আবার সেই বাক্স, সেই ব্যাগ, সেই বিছানা, সেই পুটুলি, মোটের উপর মোট, মোটের উপর মুটে, ব্রেক থেকে জিনিসপত্র দেখে নেওয়া, চিনে নেওয়া, মুটের মাথায় চাপানো, সাহেবকে রসিদ দেখানো, সাহেবের সঙ্গে তর্ক বিতর্ক, জিনিস খুঁজে না পাওয়া এবং সেই হারানো জিনিসপত্র পুনরুদ্ধারের জন্য বিবিধ বন্দোবস্ত করা। এতে আমার ঘন্টা দুয়েক লেগেছিল। আর ততক্ষণে দিদিরা ডুলিতে চড়ে বাড়িতে গিয়ে শালটি মুড়ি দিয়ে সোফায় শুয়ে বিশ্রাম করছিলেন এবং কফির কাপে চুমুক দিয়ে বলছিলেন, রবি ঠিক পুরুষ মানুষের মতো নয়। ধন্যবাদ। দক্ষিণের বারান্দা এখন শেষ করব। আশা রাখি সামনের বছর মুক্ত মনে, মুক্ত মঞ্চে সবাই একসাথে মিলে দক্ষিণের বারান্দা আয়োজিত করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই চর্যাপদীয় শুভেচ্ছা।